ক্লাস 11 কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পার্ট এ কস্টিংয়ে আজকে আমরা করব ক্লাসিফিকেশন অফ কস্ট তার ফার্স্ট পার্ট। আমরা আমাদের পড়া এগিয়ে নিয়ে যাওয়ার আগে জেনে নেব আমাদের সিলেবাসে কি আছে। আমাদের এই সিলেবাসটাকে আমরা দুটো ভাগে দেখতে পাবো, যার মধ্যে পার্ট এতে আমাদের থাকবে ক্লাসিফিকেশন অফ কস্ট। এর আন্ডারে আমরা করব এলিমেন্টস বেসড ক্লাসিফিকেশন, তার মধ্যে আছে র ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, আদার এক্সপেন্স, ওভারহেড, প্রাইম কস্ট। ফাংশন বেসড ক্লাসিফিকেশন, যার মধ্যে আছে ফ্যাক্টরি কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, সেলিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। বিহেভিয়ার বেসড ক্লাসিফিকেশন, যার মধ্যে আছে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল অর সেমি ফিক্সড কস্ট, ডিস্টিংশন বিটুইন ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। আর পার্ট বিতে রয়েছে প্রিপারেশন অফ কস্ট শিট, তার আন্ডারে আসবে ডেফিনেশন অফ কস্ট শিট, বেসিক কম্পোনেন্টস অফ কস্ট শিট অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রবলেমস অন কস্ট শিট, সিম্পল প্রবলেমস এক্সক্লুডিং কস্ট এস্টিমেশন। এবারে আমরা দেখে নেব আমাদের মার্কস ডিভিশন। এই চ্যাপ্টার থেকে আমাদের আসবে 6টা প্রশ্ন 1 নম্বরের এবং একটা প্রশ্ন 8 নম্বরের। টোটাল মার্কস অ্যালোটেড ইজ 14। এবারে আমরা দেখে নেব আমরা কিভাবে কস্টকে ক্লাসিফাই করতে পারি। বিভিন্ন ফ্যাক্টরের ওপর বেসড করে আমরা এই ক্লাসিফিকেশানটা করে থাকি। তাহলে দেখে নিই আমরা কীভাবে এই কস্টটাকে ভাগ করে থাকি। নেচার অফ এলিমেন্টের বেসিসে আমরা কস্টকে 3 ভাগে ভাগ করি: ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট এবং আদার এক্সপেন্সেস। এরপরে আমরা রোল ইন প্রোডাকশানের বেসিসে ভাগ করে থাকি ডিরেক্ট কস্ট অ্যান্ড ইনডিরেক্ট কস্ট। এগুলো নিয়ে আমরা পরে ইন ডিটেল আলোচনা করছি। এরপরে আমরা বেসিস অফ ফাংশানের বেসিসে ভাগ করে থাকবো আমাদের কস্টগুলোকে, যেটা হচ্ছে আমাদের প্রোডাকশান কস্ট অ্যান্ড ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ শুধুমাত্র আমাদের যে র ম্যাটেরিয়াল এবং লেবারগুলো লাগে, যেগুলো ছাড়া আমরা কোনোভাবেই কোনো প্রোডাকশান চালাতে পারবো না, সেগুলো সংক্রান্ত খরচ এর মধ্যে আসে। শুধু তাই নয়, আমরা প্রোডাকশান করতে গেলে আমাদের একটা ফ্যাক্টরি লাগবে, সুতরাং সেখানে বিদ্যুৎ, আলো, জল এবং অন্যান্য বন্দোবস্তও করতে হবে। তাই সেই সমস্ত কস্টগুলো আমাদের ফ্যাক্টরি কস্টের অন্তর্ভুক্ত হবে। নেক্সট আমাদের আসবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। শুধুমাত্র আমাদের পণ্য উৎপাদন করলেই চলবে না, উৎপাদিত পণ্যের হিসাব নিকাশ, ব্যয় নির্ধারণ, কারখানার পরিচালনা করা ইত্যাদি কিছু করবার জন্য আমাদের অনেক প্রশাসনিক ব্যয় হয়ে থাকে। এগুলোকে আমরা একসাথে অফিস রিলেটেড কস্টের মধ্যে ধরতে পারবো। এর সাথেই অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড কস্টও কিন্তু ইনভলভ হয়। এরপর আমাদের যখন কোনো গুডসের প্রোডাকশান কমপ্লিট হয়ে যাবে, তখন সেটাকে যদি আমরা সেল করতে না পারি, তাহলে আমরা কোনোভাবেই প্রফিট আর্ন করতে পারবো না। তাই এই সমস্ত পণ্যের বা প্রোডাক্টের আমাদের সেলিং এবং ডিস্ট্রিবিউশনের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করতে হয়, এবং তার জন্য যে ব্যয় হয়ে থাকে সেটাকে আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট বলে থাকি। এরপরে আমরা জানি আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী যদি পণ্য উৎপাদন না করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিযোগিতার বাজারে পিছিয়ে থাকব। শুধু তাই নয়, অনেক সময় নিজেদের মার্কেট বেস তৈরি করবার জন্য অনেক পুরনো পণ্যকে আমরা রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে নতুন পণ্যে পরিবর্তিত করি এবং তার বাজার চাহিদা সৃষ্টির চেষ্টা করি। তাহলে সেই সমস্ত কস্টগুলো কিন্তু আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টের অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা যাব বেসিস অফ টাইমের ভিত্তিতে, অর্থাৎ আমাদের যে সময়ের ভিত্তিতে আমরা কস্টকে ভাগ করব। সেক্ষেত্রে দেখো আমরা কস্টকে দুটো ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট, একটা হচ্ছে প্রিডিটারমাইন্ড কস্ট। হিস্টোরিক্যাল কস্ট কাকে বলে? আমরা অলরেডি যে কস্টটাকে ইনকার্ড করে ফেলেছি এবং সেই ক্ষেত্রে সেই কস্টটা যদি আমরা না বার করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল প্রোডাকশন কস্ট বার করা সম্ভব হবে না। অর্থাৎ আমরা যখন মোট ব্যয় নির্ধারণ করি, তখন আমরা সেই ব্যয়গুলোকেই কনসিডার করি যেগুলো আমরা অলরেডি ইনকার্ড করেছি। সুতরাং এই যে ব্যয়গুলো হয়ে গেছে সেগুলোকে আমরা বলে থাকি হিস্টোরিক্যাল কস্ট।
কিন্তু ব্যয় করবার আগে এবং মোট ব্যয় নির্ধারণ করবার জন্য অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড ফিক্সড করবার জন্য আমাদের কিছু কস্টকে প্রি ডিটারমাইন্ড কস্ট হিসেবে ট্রিট করতে হয়। অর্থাৎ ভবিষ্যতে আমাদের কী পরিমাণ ব্যয় হতে পারে তা অনেক ক্ষেত্রে আগে থেকেই নির্ধারণ করার চেষ্টা হয়, কারণ তার মাধ্যমে আমরা আমাদের অর্গানাইজেশনের কস্ট কন্ট্রোল করতে পারি। আগে থেকে যখন আমরা কস্টকে ধরে থাকি তখন আমরা তাকে বলে থাকি প্রি ডিটারমাইন্ড কস্ট। এবারে আমরা দেখব বেসিস অফ বিহেভিয়ারে আমরা কস্টকে তিনটে ভাগে ভাগ করতে পারছি, অর্থাৎ ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্ট। অর্থাৎ বিহেভিয়ারের ভিত্তিতে আমরা যখন কস্টকে ভাগ করব তখন আমরা দেখব এমন কিছু কস্ট থাকবে যেই কস্টগুলো আমাদের ক্ষেত্রে প্রোডাকশান লেভেল একটা সার্টেন লিমিট অবধি বাড়ালেও সেই কস্টটা আর বাড়ছে না, সেটাকে আমরা বলবো ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট বলতে আমরা সেই কস্টকে বুঝি প্রোডাকশানের এক ইউনিট চেঞ্জেসের জন্য যে কস্টের চেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ অন্যভাবে বলতে গেলে যে কস্ট প্রোডাকশান ইউনিটের সাথে ভ্যারি করে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেমি ভেরিয়েবল কস্ট, অর্থাৎ আমাদের কিছু কিছু কস্ট থাকে যেগুলো একটা সার্টেন লেভেল অবধি ভেরিয়েবল হয় বা ফিক্সড হয় এবং তারপরে যদি আমরা প্রোডাকশানটাকে বাড়াই তাহলে তার নেচারটাকে চেঞ্জ হয়ে যায়। একে আমরা বলে থাকি সেমি ভেরিয়েবল কস্ট। এরপরে আমরা অ্যানালিটিক্যাল এবং ডিসিশন মেকিংয়ের বেসিসে কস্টগুলোকে ভাগ করছি। সেগুলো হচ্ছে আমাদের ক্যাশ কস্ট, মার্জিনাল কস্ট, অপরচুনিটি কস্ট, ইমপিউটেড কস্ট এবং সাঙ্ক কস্ট। তাহলে দেখে নিই এগুলো কি। ক্যাশ কস্ট কাকে বলে? উৎপাদনের জন্য যে ব্যয়গুলো আমাদের করতে হয় তার একটা অংশ আমাদের নগদে দিতে হয়, অন্য অংশটা আমরা বাকিতে ক্রয় করতে পারি। নগদ ছাড়া বাকিতে প্রদান করা যায় না যে ব্যয়, তাকে আমরা বলে থাকি নগদ ব্যয়। এরপর আমরা চলে যাব মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কাকে বলে? অতিরিক্ত এক একক পণ্য উৎপাদনের জন্য আমাদের যে অতিরিক্ত ব্যয় করতে হয় তাকে আমরা বলে থাকি মার্জিনাল কস্ট। এরপরে আমরা যাব অপরচুনিটি কস্টে। অপরচুনিটি কস্টকে আমরা অন্যভাবে দেখতে গেলে বলতে পারি যে সেই কস্ট যেটা আমরা কোনো কিছুর জন্য স্যাক্রিফাইস করছি, অর্থাৎ এক্ষেত্রে আমরা সেই কস্টকে বুঝে থাকি যেই কস্টটা আমাদের সাময়িক হয়তো অ্যাপারেন্টলি করতে হচ্ছে না, কিন্তু সেই কস্টটা না করার জন্য আমরা আর্নিংয়ের কোনো অপরচুনিটিটাকে মিস করছি। ইমপিউটেড কস্ট কাকে বলবো? ইমপিউটেড কস্ট হচ্ছে আমার কাছে যে জিনিসটা বা যে অ্যাসেটটা রয়েছে সেই অ্যাসেটটাকে আমি ভাড়া না দিয়ে যদি নিজের প্রোডাকশানের কাজে লাগাই তাহলে সেক্ষেত্রে সেই অ্যাসেটটার থেকে যে ভাড়াটা আমি পেতাম সেই ভাড়াটা কিন্তু আমি লস করছি। একে আমরা বলবো ইমপিউটেড কস্ট। এর আগেও আমরা জেনেছি অপরচুনিটি কস্ট এবং ইমপিউটেড কস্টের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে ইমপিউটেড কস্ট হচ্ছে সেই কস্ট, সেই অ্যাসেটের ওপর কস্ট যে অ্যাসেটটা মালিকের নিজের কন্ট্রোলে থাকে বা মালিকের নিজস্ব সম্পত্তি, আর অপরচুনিটি কস্টের ক্ষেত্রে কিন্তু সেটা মালিকের নিজস্ব সম্পত্তি নাও হতে পারে। এবারে আমরা দেখব লাস্ট কস্ট, দ্যাট ইজ সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট কি বলছে? যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণে কোনো কাজে লাগে না, অর্থাৎ যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণের আগেই করা হয়ে গেছে তাকে আমরা বলবো নিমজ্জিত ব্যয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কেনা হয়ে গেছে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ যে কাঁচামালের ব্যয় কত হবে সেটা এখনও ঠিক হয়ে ওঠেনি, তাকে আমরা বলে থাকি সাঙ্ক কস্ট। এবার আমরা নেচারের ভিত্তিতে কস্টকে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ক্যাপিটাল কস্ট, একটা হচ্ছে রেভিনিউ কস্ট। ক্যাপিটাল কস্ট আমরা কাকে বলি? যে সমস্ত কস্টের যে এফেক্ট সেটা একটা নির্দিষ্ট হিসাব বছরে কিংবা নির্দিষ্ট কোনো প্রোডাকশন প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে একাধিক হিসাব বছর বা একাধিক প্রোডাকশন প্রসেসের মধ্যে ভাগ হয়ে যায়, তাকে আমরা বলি ক্যাপিটাল কস্ট। রেভিনিউ কস্ট কাকে বলি? যে কস্টের এফেক্ট একটা পার্টিকুলার অ্যাকাউন্টিং ইয়ার বা একটা পার্টিকুলার প্রোডাকশন প্রসেসের মধ্যেই লিমিটেড থাকে, তাকে আমরা বলে থাকি রেভিনিউ কস্ট। এরপর বেসিস অফ কন্ট্রোলের ওপর আমরা কস্টকে দুটো ভাগে ভাগ করতে পারি, কন্ট্রোলেবল কস্ট অ্যান্ড আনকন্ট্রোলেবল কস্ট। কন্ট্রোলেবল কস্ট কাকে বলে?
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যে সমস্ত ব্যয় আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাকে আমরা বলে থাকি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন আমরা যদি কীটনাশক ওষুধ ব্যবহার করি তাহলে মজুদ যে কাঁচামাল সেটা কীটনাশক পতঙ্গের হাত থেকে রক্ষা পাবে, অর্থাৎ পণ্যের অপচয় রোধ হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের কন্ট্রোলেবল কস্ট। আনকন্ট্রোলেবল কস্ট বলতে আমরা সেই সমস্ত কস্টকে বুঝে থাকি যেগুলো কোনো প্রতিষ্ঠানের নিজের হাতে বা নিজের ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সাধারণভাবে এগুলো হচ্ছে সেই সমস্ত এক্সটার্নাল ফ্যাক্টরস যার ওপর অর্গানাইজেশন নিজের যে প্রভাব সেটাকে বজায় রাখতে পারে না। তাহলে এবার আমরা আমাদের সিলেবাস অনুযায়ী কস্টগুলোকে একটু ইলাবোরেটলি আলোচনা করব। যেটা আজকে আমরা করব সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট বেসড ক্লাসিফিকেশন। তাহলে আমরা দেখে নিই এই এলিমেন্ট বেসড ক্লাসিফিকেশনটা কি। Costs are classified primarily according to the factors upon which they are incurred। অর্থাৎ আমরা যখন কোনো কস্টকে ক্লাসিফাই করি তখন আমরা সেই সমস্ত ফ্যাক্টরসগুলোকে কনসিডার করি যার ওপর বেস করে আমরা কস্টগুলো ইনকার্ড করে থাকি। নেমলি material cost, labor cost and other expenses। তাহলে material cost কি? কোনো প্রোডাকশানে যতটা র মেটেরিয়াল কনজিউমড হবে সেই র মেটেরিয়াল কনজিউমডের যে কস্ট তাকে বলা হয় ম্যাটেরিয়াল কস্ট। লেবার কস্ট কাকে বলে? আমরা জানি শুধুমাত্র ম্যাটেরিয়াল এবং মেশিন দিয়ে আমরা কোনো প্রোডাকশান কন্টিনিউ করতে পারি না, তার জন্য আমাদের লেবারের দরকার হয়, অর্থাৎ আমাদের হিউম্যান যে ফোর্স তার দরকার হয়। সুতরাং তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে কাজ করাতে গেলে তাদের ওয়েজেস, স্যালারি, কমিশন, বোনাস ইত্যাদি এক্সপেন্ডিচার পেমেন্ট করতে হয়ে থাকে, এটাকে আমরা লেবার কস্ট বলে থাকি। এরপর আমরা যাব আদার এক্সপেন্সেসে, অর্থাৎ মেটেরিয়াল এবং লেবার কস্ট বাদ দিয়েও আমাদের এমন কিছু কিছু এক্সপেন্সেস করতে হয় যেগুলো ছাড়া আমরা কিন্তু প্রোডাকশান করতে পারবো না। এগুলো সাধারণত আমাদের যে অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলো ইউজ করার জন্য এই কস্টগুলো হয়ে থাকে, যার মধ্যে কিছু কস্ট থাকে অ্যাকচুয়াল এবং কিছু কস্ট থাকে নোশনাল। এক্সাম্পল কি? ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এটসেট্রা। এক্ষেত্রে আমরা নোশনাল কস্ট আগেই কিন্তু আলোচনা করে নিয়েছি। All the raw materials used or wages and remuneration paid or cost of services provided don't necessarily form the part of product cost. Further, two broad subdivisions of element of cost may be made as follows। অর্থাৎ আমরা যে র মেটেরিয়াল, ওয়েজেস, লেবারদের ওয়েজেস বা লেবার কস্ট এবং আদার কস্টগুলোকে দেখে থাকি সেগুলো সবকটাই কিন্তু আমাদের প্রোডাকশান কস্টের পার্ট নয়। তাই জন্য এগুলোকে আমরা আরও দুটো ব্রডার সেন্সে ভাগ করে থাকব। সেটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্ডিচার এবং ইনডিরেক্ট এক্সপেন্ডিচার। ডিরেক্ট এক্সপেন্ডিচার বলতে আমরা সেই সমস্ত এক্সপেন্ডিচারকে বুঝবো যেগুলো একটা স্পেসিফিক কস্ট সেন্টার বা কস্ট ইউনিটে অ্যালোকেটেড হবে এবং যেগুলোকে সেই স্পেসিফিক কস্ট সেন্টার দিয়ে আইডেন্টিফাই করা যাবে। কথাটা দেখো, ডিরেক্ট এক্সপেন্ডিচার অর্থাৎ এর মধ্যে কিন্তু আমাদের ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং আদার এক্সপেন্সেসেরও কিছু পার্ট থাকতে পারে। ইনডিরেক্ট এক্সপেন্ডিচার বলতে আমরা সেই সমস্ত এক্সপেন্ডিচারগুলোকে বুঝে থাকি যেগুলো আমাদের একটা স্পেসিফিক কস্ট ইউনিটে আমরা অ্যালোকেট করতে পারি না বা যেগুলোকে আমরা কোনো স্পেসিফিক কস্ট ইউনিট দিয়ে আইডেন্টিফাই করতে পারি না। সাধারণত এগুলোকে ডিফারেন্ট কস্ট সেন্টার এবং কস্ট ইউনিটের মধ্যে আমরা ভাগ করে দিই। এখানেও কথাটা দেখো, ইনডিরেক্ট এক্সপেন্সেস অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট লেবার এবং আদার এক্সপেন্সেসেরও ইনডিরেক্ট পোর্শন এখানে ইনভলভ থাকবে। এবার আমরা চলে যাব আমাদের ডিরেক্ট মেটেরিয়াল বলতে আমরা কি বুঝে থাকি। Direct materials are those materials which enter into and form a part of production. For example, the clay in bricks, the wood in furniture, the leather in shoes, etc., the cost of which form part of prime cost. Direct materials are also called process material or the prime cost material.
অর্থাৎ ডিরেক্ট মেটেরিয়াল বলতে আমরা সেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলোকে বুঝবো যেগুলো আমাদের প্রোডাকশানের মেন ইনগ্রিডিয়েন্টস। যেমন আমাদের উডেন ফার্নিচারের ক্ষেত্রে উড, শুজের ক্ষেত্রে লেদার এবং ব্রিক্সের ক্ষেত্রে ক্লে। কারণ এগুলোকে ছাড়া সেই সমস্ত যে আমরা প্রোডাকশান করব তার কোনো এক্সিস্টেন্সই থাকবে না। যেহেতু এগুলো ডিরেক্ট ম্যাটেরিয়াল সেই জন্য এগুলো কিন্তু আমাদের কাছে প্রসেস ম্যাটেরিয়াল বা প্রাইম কস্ট ম্যাটেরিয়াল নামেও পরিচিত। এবারে আমরা দেখে নেব কিছু এক্সাম্পলস এই ডিরেক্ট ম্যাটেরিয়ালসের। অল ম্যাটেরিয়াল স্পেশালি পারচেসড ফর আ পার্টিকুলার প্রসেস, জব অর প্রোডাকশন অর্ডার। All materials procured and subsequently requisited from the store of production order. All components either by purchase or by production similarly used. All materials passing from one process or operation to the other. All primary packaging materials, for example cardboard boxes, wrapping, cartons, etc. অর্থাৎ এখানে সেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলোর কথা বলা রয়েছে যেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আমরা যেগুলো ছাড়া কোনো কাজকে করে যেতে পারবো না। যেমন যে ক্ষেত্রে বলা যায় যে উৎপাদনের জন্য যে কাঁচামাল বিশেষ করে ক্রয় করা হয় বা রিকুইজিশনের মাধ্যমে যে কাঁচামাল উৎপাদনের জন্য স্টোরে নিয়ে আসা হয়, উৎপাদনের জন্য যে যন্ত্রাংশ বিশেষভাবে ক্রয় করা হয়, উৎপাদনের অন্যান্য প্রক্রিয়া থেকে যে কাঁচামাল সংশ্লিষ্ট উৎপাদনের জন্য নেওয়া হয় এবং প্রাথমিক মোড়কে যে সামগ্রীগুলো থাকে সেগুলোকে আমরা ডিরেক্ট মেটেরিয়ালের আন্ডারে ফেলে থাকি। এবার আমরা দেখে নেব আমাদের ইনডিরেক্ট ম্যাটেরিয়ালসগুলো। Indirect materials are those materials which cannot be traced as part of product. Indirect materials are also known as on-cost material or expense materials. অর্থাৎ ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস বলতে আমরা সেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলোকে বুঝবো যেগুলোকে আমরা প্রোডাক্টের একটা পার্ট হিসেবে কোনো দিনই ট্রেস করতে পারবো না। তাই জন্য এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলোকে আমরা অন-কস্ট ম্যাটেরিয়ালস বা এক্সপেন্স ম্যাটেরিয়ালস বলে থাকি। এক্ষেত্রের এক্সাম্পলসগুলো আমরা একটু দেখে নিই। ফুয়েল, লুব্রিকেটিং অয়েল এটসেট্রা রিকোয়ার্ড ফর অপারেটিং অ্যান্ড মেনটেনিং প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। স্মল টুলস ফর জেনারেল ইউজ। materials consumed for repair and maintenance work. Sundry stores of small value used in the factory. অর্থাৎ এখানে সেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো রয়েছে যেগুলো আমাদের প্রোডাকশানের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড নয়, কিন্তু যেগুলো ছাড়া আমরা আমাদের প্রোডাকশানকে কিন্তু কন্টিনিউ করতেই পারবো না। Grouping of materials into direct and indirect sometimes becomes a matter of convenience, and materials of small value which should be termed as direct may be termed as indirect for the sake of simplicity. অর্থাৎ কোন ম্যাটেরিয়ালকে আমরা ডিরেক্ট এবং কোনটাকে ইনডিরেক্ট কনসিডার করব সেটা অনেক সময় আমাদের প্রচলিত ধ্যান ধারণার ওপর বেস করে গড়ে ওঠে। শুধু তাই নয়, হতেই পারে কোনো একটা মেটেরিয়াল ডিরেক্ট মেটেরিয়ালই, কিন্তু সেটা এত স্মল অ্যামাউন্টে আমাদের প্রোডাকশানে ইউজ হচ্ছে যে সেটাকে আমরা সেইভাবে স্পেসিফাই করতে পারবো না, তাই সেটাকে আমরা ইনডিরেক্ট মেটেরিয়াল হিসেবে কনসিডার করে থাকি যাতে আমাদের কস্ট কম্পিউটেশন অনেক ইজি হয়ে থাকে। এবার আমরা দেখব আমাদের ডিরেক্ট ওয়েজেস বলতে আমরা কি বুঝে থাকি। Direct wages refers to the cost of wages paid to operative who help in altering the construction, composition, conformation or condition of the product manufactured by a concern. For service rendering concerns, direct wages refer to the cost of wages paid to those who directly carry out the service. Direct wages are also called direct labor, productive labor, operating labor or prime cost labor.
অর্থাৎ ডিরেক্ট ওয়েজেস বলতে আমরা সেই সমস্ত ওয়েজেসগুলোকে বুঝে থাকি যেই সমস্ত ওয়েজেসগুলো আমরা সেই সমস্ত পার্সনদের দিই যারা আমাদের টোটাল প্রসেসটাকে কন্টিনিউ করে যাচ্ছে। তাদের এই সার্ভিস প্রোভাইড করবার জন্য ডিরেক্ট ওয়েজেস বলতে আমরা সেই কস্ট অফ ওয়েজেসকে বুঝি যেগুলো ডিরেক্টলি আমাদের সার্ভিসের সাথে রিলেটেড, যেমন ডিরেক্ট লেবার, প্রোডাক্টিভ লেবার, অপারেটিং লেবার অর প্রাইম কস্ট লেবারও কিন্তু আমরা ডিরেক্ট ওয়েজেসকে বিভিন্ন নামে বলে থাকি। তাহলে ইনডিরেক্ট ওয়েজেস কাকে বলবো? Indirect wages represent the cost of labor employed in the work of factory which is ancillary to the production. In short, wages which cannot be directly identified with job, process or operation are generally treated as indirect wages. তাহলে ইনডিরেক্ট ওয়েজেস বলতে আমরা সেই সমস্ত লেবার কস্টকেই বলে থাকি বা লেবারদের চার্জকে বলে থাকি যেগুলো আমাদের প্রোডাকশানের সাথে সহযোগী, অর্থাৎ যেগুলোকে আমরা কোনো স্পেসিফিক জব, প্রসেস বা অপারেশন দিয়ে আইডেন্টিফাই করতে পারবো না। আমরা দেখে নিই আমাদের এক্সাম্পলসগুলো। এখানে দেখো আমাদের ইনডিরেক্ট ওয়েজেসের এক্সাম্পলসের মধ্যে রয়েছে স্যালারিজ প্রোভাইডেড টু দ্য ইনডিরেক্ট লেবার সাচ অ্যাজ ইন্সপেক্টর, সুপারভাইজার্স এটসেট্রা। ওয়েজেস ফর মেনটেনেন্স ওয়ার্কার্স সাচ অ্যাজ ওয়ার্কশপ ক্লিনার্স, মেকানিক্স এটসেট্রা। আইডল টাইম ওয়েজেস, ওভার টাইম, নাইট শিফট অ্যান্ড হলিডে ওয়ার্ক বোনাস। অর্থাৎ এখানে যে সমস্ত লেবারের কস্টের কথা বলা রয়েছে সেই সমস্ত লেবারের কস্টগুলো কিন্তু না হলেও আমাদের প্রোডাকশানটা চলে যাবে, কিন্তু আমাদের প্রোডাকশানটা প্রপার ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত এমপ্লয়িজ বা ওয়ার্কার্সদের আমাদের অর্গানাইজেশনে রাখতে হবে, যার ওপর বেস করে আমরা আমাদের প্রোডাকশানটাকে কন্টিনিউ করব। এবার আমরা দেখে নেব আমাদের ডিরেক্ট এক্সপেন্স বলতে আমরা কি বুঝি। অর্থাৎ তোমরা এখানে বুঝতেই পারছো আমরা ওই যে ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট অ্যান্ড আদার এক্সপেন্সেসকে দেখেছিলাম, এবার আমরা সেই কটাকেই ডিরেক্ট এবং ইনডিরেক্ট যে দুটো ব্রড ক্লাসিফিকেশন করেছিলাম তার আওতায় কিন্তু নিয়ে আসছি। Direct expenses are those which are neither direct material cost nor direct wages but are directly related with job, process or operation. Direct expenses are also known as chargeable expense, prime cost expense, process expense, productive expense. তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবারের কস্ট ছাড়া এমন অনেক কিছু ডিরেক্ট আমাদের কস্ট বেয়ার করতে হয় যেটা ছাড়া আমরা আমাদের জব প্রসেসটাকে কন্টিনিউ করতে পারবো না। এর বিভিন্ন নাম আছে, যেমন চার্জেবল এক্সপেন্স, যেমন প্রাইম কস্ট এক্সপেন্স, যেমন প্রসেস এক্সপেন্স, যেমন প্রোডাক্টিভ এক্সপেন্স এটসেট্রা। এবার আমরা দেখে নেব সেই সমস্ত এক্সাম্পলসগুলো। Higher charge of a special concrete mixture required for civil engineering job. Cost of special pattern, drawing or layout. Maintenance cost of special tools required for the execution of job or contract. অর্থাৎ এক্ষেত্রে দেখো আমরা সেই সমস্ত এক্সপেন্সেসগুলোর কথা বলেছি যেগুলো আমাদের ম্যাটেরিয়াল বা লেবারের এক্সপেন্সেস নয়, কিন্তু এই এক্সপেন্সেসগুলো কিন্তু আমাদের ভীষণভাবে দরকার আমাদের প্রতিষ্ঠানের প্রোডাকশানকে কন্টিনিউ করবার জন্য। এবার আমরা চলে যাব ইনডিরেক্ট এক্সপেন্সেসে, অর্থাৎ আমাদের ইনডিরেক্ট মেটেরিয়াল এবং ইনডিরেক্ট লেবার ছাড়াও এমন অনেক এক্সপেন্সেস রয়েছে যেগুলো ছাড়া আমরা আমাদের প্রোডাকশান কস্টকে কন্টিনিউ করতে পারবো না, সেগুলো আমাদের ক্ষেত্রে ইনডিরেক্ট এক্সপেন্সেস বলে কিন্তু পরিচিত। সেগুলোর এক্সাম্পলস কি কি? সেগুলো হচ্ছে আমাদের রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্সেস, ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, রিপেয়ার, মেনটেনেন্স অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পাওয়ার, লাইটিং অ্যান্ড হিটিং এটসেট্রা। এবারে আমরা এই যে কস্টগুলোকে ক্লাসিফাই করলাম তার বেসিসে একটু সাম আপ করে নিই কস্টগুলোকে এবং তার কি নাম হয় সেগুলো জেনে নিই। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস এবং ডিরেক্ট এক্সপেন্সেসকে আমরা যদি সাম আপ করি তাহলে আমরা সেই টোটাল কস্টের নাম দিই প্রাইম কস্ট। সুতরাং প্রাইম কস্ট মানে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট প্লাস ডিরেক্ট ওয়েজেস প্লাস ডিরেক্ট এক্সপেন্সেস। এবার
আমাদের প্রাইম কস্ট ছাড়াও অনেক কস্ট থাকে যেগুলো আমাদের ইনকার করতে হয়, অর্থাৎ আমি ইনডিরেক্ট পোর্শনের কথা বলছি, তাহলে সেগুলোর নাম আমাদের কাছে হচ্ছে ওভারহেড। ওভারহেড ইজ দ্য সাম অফ ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে আমরা ওভারহেডকে এভাবে লিখতে পারি ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট প্লাস ইনডিরেক্ট লেবার কস্ট প্লাস ইনডিরেক্ট এক্সপেন্স। এবার আমরা ফাংশনের বেসিসে ওভারহেড কস্টকে আরও সাবডিভিশনে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট, বা তার মধ্যে হচ্ছে প্রোডাকশন ওভারহেড অর ফ্যাক্টরি অর ওয়ার্কস অর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওভারহেড। এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব।